হ্যালো ফ্রেন্ডস, পিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখো, প্রথম কোশ্চেনটা কী আছে, বলেছে লে শহরটি কোন নদীর তীরে অবস্থিত। তাহলে চারটে অপশান আছে। তাহলে লে শহরটি, এই প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি, লে শহরটি কোন নদীর তীরে অবস্থিত? না, সিন্ধু নদীর তীরে অবস্থিত। তাহলে সি রাইট অ্যান্সার। দেখো অপশন এতে কী আছে, অপশন এতে আছে বিপাশা নদীর তীরে। তাহলে বিপাশা নদীর তীরে কোন শহরটি অবস্থিত? তাহলে মানালি। তাহলে এটা হয়ে যাবে মানালি শহর। মানালি, মানালি হচ্ছে বিপাশা নদীর তীরে অবস্থিত। দেখো অপশন বি এতে আছে কি আছে, ঝিলাম নদীর তীরে। তাহলে ঝিলাম নদীর তীরে কি কোন শহরটি অবস্থিত আছে? না, এটা হবে শ্রীনগর। কি হবে? শ্রীনগর। শ্রীনগর, শ্রীনগর হচ্ছে ঝিলাম নদীর তীরে অবস্থিত। অপশন ডি এতে আছে দেখো তাপ্তি নদীর তীরে। তাহলে তাপ্তি নদীর তীরে কোন শহরটি অবস্থিত আছে? না, এটা হয়ে যাবে সুরাট। সুরাট, তাহলে সুরাট হচ্ছে তাপ্তি নদীর তীরে অবস্থিত। দেখো ফ্রেন্ডস, এখানে আমরা বেশ কিছু নদীর তীরবর্তী শহরের নাম আছে, আমরা দেখে নেব যে কোনটা কোথায় অবস্থিত। দেখো কী আছে, কলকাতা হাওড়া। কলকাতা হাওড়া কোন নদীর তীরে অবস্থিত? এটা হয়ে যাবে হুগলি নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে? হুগলি নদীর তীরে অবস্থিত। তারপরে কি আছে দেখো, কটক সম্বলপুর। তাহলে কটক সম্বলপুর কোন নদীর তীরে অবস্থিত? না, এটা হয়ে যাবে মহানদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে? মহানদীর তীরে অবস্থিত। তারপরে আছে দেখো এলাহাবাদ। এলাহাবাদ কোন নদীর তীরে অবস্থিত? না হচ্ছে এটা হয়ে যাবে গঙ্গা যমুনা সবরমতীর সংযোগস্থল। তাহলে কোথায়? গঙ্গা যমুনা সবরমতীর সংযোগস্থল। তারপরে আছে দেখো অযোধ্যা। অযোধ্যাটা একটু আগেই বললাম, না হচ্ছে সুরুয়া নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে? না, সুরুয়া নদীর তীরে অবস্থিত। তারপরে আছে দেখো মথুরা দিল্লি। মথুরা দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? এটা হয়ে যাবে যমুনা নদীর তীরে। কোন নদীর তীরে? না, এটা হয়ে যাবে যমুনা নদীর তীরে অবস্থিত। তারপর আছে দেখো আগ্রা। আগ্রা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? না, এটা হয়ে যাবে যমুনা নদীর তীরে অবস্থিত। এটাও কিন্তু যমুনা নদীর তীরে অবস্থিত। তারপরে আছে দেখো মানালি। মানালি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা হয়ে যাবে বিপাশা নদীর তীরে। কোন নদীর তীরে? বিপাশা নদীর তীরে অবস্থিত মানালি শহরটি। তারপরে আছে দেখো শ্রীনগর। শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? না, শ্রীনগর হয়ে যাবে ঝিলাম নদীর তীরে। কোন নদীর তীরে? ঝিলাম নদীর তীরে। ঝিলাম নদীর তীরে শ্রীনগর শহরটি অবস্থিত। আর তারপরে আছে দেখো সুরাট। সুরাট কোন নদীর তীরে অবস্থিত? না, হচ্ছে সুরাট হবে তাপ্তি নদীর তীরে অবস্থিত। তাহলে তাপ্তি নদীর তীরে অবস্থিত সুরাট। তারপর আছে দেখো গান্ধীনগর। গান্ধীনগর কোন নদীর তীরে অবস্থিত? না, এটা হয়ে যাবে সবরমতী নদীর তীরে। কোন নদীর তীরে? সবরমতী নদীর তীরে। সবরমতী নদীর তীরে অবস্থিত গান্ধীনগর। তারপর আছে দেখো ভাদোদরা। ভাদোদরা কোন নদীর তীরে অবস্থিত? এটা হয়ে যাবে মাহি নদীর তীরে। কোন নদীর তীরে? মাহি নদীর তীরে অবস্থিত ভাদোদরা। তারপরে আছে দেখো কোঠা। কোঠা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? না, এটা হয়ে যাবে চম্বল নদীর তীরে। কোন নদীর তীরে? চম্বল নদীর তীরে অবস্থিত হচ্ছে কোঠা। তারপরে আছে দেখো জব্বলপুর। জব্বলপুর কোন নদীর তীরে অবস্থিত? এটা হয়ে যাবে নর্মদা নদীর তীরে। নর্মদা নদীর তীরে অবস্থিত হচ্ছে জব্বলপুর। তারপরে আছে দেখো নাসিক। নাসিক কোন নদীর তীরে অবস্থিত? এটা হয়ে যাবে গোদাবরী নদীর তীরে। কোন নদী? গোদাবরী নদী। তাহলে নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী নদীর তীরে। তারপর আছে দেখো হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? না, হায়দ্রাবাদ হচ্ছে মুসি নদীর তীরে। মুসি নদীর তীরে হায়দ্রাবাদ অবস্থিত। তারপরে আছে দেখো তিরুচিরাপল্লী। তিরুচিরাপল্লী এটি কোন নদীর তীরে অবস্থিত? এটি হচ্ছে কাবেরী নদীর তীরে অবস্থিত তিরুচিরাপল্লী। দেখো 2 নম্বর প্রশ্নে আমরা কি দেখব, না হচ্ছে অন্য নামে পরিচিত বিভিন্ন ব্যক্তি। মানে অন্য নামে পরিচিত বিভিন্ন ব্যক্তি। দ্বিতীয় কোশ্চেনে কী আছে দেখো, সীমান্ত গান্ধী বা বাদশাহ খান নামে কে পরিচিত ছিলেন? তাহলে সীমান্ত গান্ধী বা বাদশাহ খান নামে পরিচিত ছিলেন, এটা যেটা উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে খান আব্দুল গফর খান। অপশন বি রাইট অ্যান্সার। এবারে দেখো অপশন এতে কী আছে, জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু, তাহলে জওহরলাল নেহেরু কী নামে পরিচিত ছিল? সে ছিল চাচাজি পণ্ডিতজি। চাচাজি পণ্ডিতজি নামে পরিচিত ছিল জওহরলাল নেহেরু। অপশন সি এতে আছে দেখো সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে সর্দার বল্লভভাই প্যাটেল কী নামে পরিচিত ছিল? না, সর্দার বল্লভভাই প্যাটেল ছিল, ওকে হচ্ছে ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান বলা হতো সর্দার বল্লভভাই প্যাটেল। এটা কিন্তু তোমাদের ডব্লিউবিপি পিলির কোশ্চেন।
এটা পিলির কোশ্চেন, তা আবার দুবার রিপিটেড কোশ্চেন। পিলিতে দুবার এসেছে যে ভারতের লৌহমানব বা আয়রন ম্যান কাকে বলা হতো, সর্দার বল্লভভাই প্যাটেল। এরপরে আছে দেখো অপশন ডিতে আছে জয়প্রকাশ নারায়ণ। তাহলে জয়প্রকাশ নারায়ণ, জয়প্রকাশ নারায়ণ কী নামে পরিচিত ছিলেন, না হচ্ছে লোকনারায়ণ নামে পরিচিত ছিলেন জয়প্রকাশ নারায়ণ। দেখো এবারে আমরা দেখে নেব যে বিভিন্ন নামের সাথে পরিচিত কিছু ব্যক্তি। দেখো প্রথমে কি আছে, চাচাজি পণ্ডিতজি নামে কে পরিচিত ছিল, চাচাজি পণ্ডিতজি নামে কে পরিচিত ছিল, এটা একটু আগে তোমাদের বললাম, কে ছিল, জওহরলাল নেহেরু, জওহরলাল জওহরলাল নেহেরু। তারপরে কি আছে দেখো, তোমরা এগুলো কিন্তু প্রত্যেকটা কোশ্চেন খাতাতে নোট ডাউন করে নেবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিতীয় আছে দেখো, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত ছিল, তাহলে এটা ছিল হবে, এটা হয়ে যাবে, যেটা হবে সেটা হচ্ছে দাদাভাই নৌরোজি। কে, দাদাভাই নৌরোজি, দাদাভাই নৌরোজি। তারপরে দেখো কি আছে, রাজাজি আর সি নামে কে পরিচিত ছিল, তাহলে এটা হয়ে যাবে, কে ছিল, চক্রবর্তী রাজা গোপালাচারী, কে, চক্রবর্তী রাজা গোপালাচারী। তারপরে দেখো কি আছে, ভারতের লৌহ ম্যান মানব বা আয়রন ম্যান নামে কে পরিচিত ছিল, তাহলে এটা একটু আগে তোমাদের বললাম, সর্দার বল্লভভাই প্যাটেল। তারপর কি আছে, লোকনারায়ণ, লোকনায়ক নামে কে পরিচিত ছিল, লোকনায়ক নামে পরিচিত ছিল জয়প্রকাশ নারায়ণ। কে ছিল, জয়প্রকাশ নারায়ণ, নারায়ণ। তারপরে দেখা যাচ্ছে ভারতের শেক্সপিয়ার নামে কে পরিচিত ছিল, তোমরা সকলেই জানো ভারতের শেক্সপিয়ার আমাদের রোম্যান্টিক মহাকবি কালিদাস, মহাকবি কালিদাস। ঠিক আছে, তারপরে আছে দেখো, ভারতের পক্ষী মানব নামে কে পরিচিত ছিল, তাহলে ভারতের পক্ষী মানব নামে পরিচিত ছিল সেলিম আলী। কে ছিল, সেলিম আলী, সেলিম আলী। তারপরে কি আছে দেখো, কাশ্মীরের আকবর নামে কে পরিচিত ছিল, তাহলে কে পরিচিত ছিল, না এটা হয়ে যাবে জয়নাল আবদিন। তারপরে আছে দেখো, ভারতের নাইটাঙ্গেল নামে কে পরিচিত ছিল, ভারতের নাইটাঙ্গেল নামে পরিচিত ছিল সরোজিনী নাইডু। এটাও তোমাদের বলি, এটা ডব্লিউবিপি পিলির রিপিটেড কোশ্চেন, রিপিটেড কোশ্চেন সম্ভবত 18তে এসেছিল আর 23 এটা এসেছিল সম্ভবত, তো এটা এই কোশ্চেনটা দুবার এসেছে কিন্তু, হ্যাঁ। তারপরে কি আছে, গোল্ডেন গার্ল নামে কে পরিচিত ছিল, তাহলে গোল্ডেন গার্ল নামে পরিচিত ছিল পিটি ঊষা, পিটি ঊষা, পিটি ঊষা। তারপরে যে আছে দেখো, হকির জাদুকর নামে কে পরিচিত ছিল, এটা তোমরা সকলেই জানো, ধ্যানচাঁদ। এইটাও কিন্তু তোমাদের ডব্লিউপি পিলির কোশ্চেন। এখান থেকে আরেকটা কোশ্চেন হয়, হকির জাদু যেমন নামে পরিচিত ধ্যানচাঁদ, আর আরেকটা কোশ্চেন আছে যে ধ্যানচাঁদের আত্মজীবনী কী ছিল, তাহলে এটা মনে রাখবে তোমরা, ধ্যানচাঁদের আত্মজীবনী ছিল কিন্তু গোল, কী ছিল, গোল। ঠিক আছে, তারপরে কি আছে, ভারতের মেকিয়া ভ্যালি নামে কে পরিচিত ছিল, তাহলে ভারতের মেকিয়া ভ্যালি নামে পরিচিত ছিল চাণক্য। কে ছিল, তাহলে ভারতের মেকিয়া ভ্যালি নামে পরিচিত ছিল চাণক্য। দেখো এখান থেকে আরও কিছু ব্যক্তির নাম বলে রাখি, যেমন আছে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়, কি, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়, তাহলে এটা সকলেই জানো যে ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে, এটা কিন্তু ডব্লিউপি পিলির কোশ্চেন। তারপরে আছে হবে সরকোকিলা নামে কে পরিচিত ছিল, তোমাদের এই পোর্শনগুলো বিভিন্ন নামে পরিচিত ব্যক্তি, এগুলো একটু তোমাদের দেখে নেবে, এখান থেকে 1 নম্বর অবশ্যই আসবে। তাহলে ঠিক আছে, সরকোকিলা নামে কে পরিচিত ছিল, লতা মঙ্গেশকর, সকলে মনে রাখবে, লতা মঙ্গেশকর। এবারে এখান থেকে আরেকটা কোশ্চেন হয় যে লতা মঙ্গেশকর তো ছিল ভারতের সরকোকিলা নামে পরিচিত ব্যক্তি, কিন্তু তার ডাক নাম কী ছিল, এটা সকলে মনে রাখবে, তার ডাক নাম ছিল হেমা। কী ছিল, হেমা। তাহলে লতা মঙ্গেশকরের ডাক নাম কী ছিল, হেমা। ঠিক আছে, তারপর হচ্ছে মহামান্য নামে কে পরিচিত ছিল, তাহলে এটা মনে রাখবে, মহামান্য নামে পরিচিত ছিল পণ্ডিত মদনমোহন মালব্য। তারপরে আছে লোকম্যান নামে কে পরিচিত ছিল বাল গঙ্গাধর তিলক। দীনবন্ধু নামে কে পরিচিত ছিল সিএফ এডুস। ঠিক আছে, বাংলার বাঘ নামে পরিচিত কে ছিল, এই যে বাংলার বাঘ বলছি যেটা, বাংলার বাঘ নামে পরিচিত ছিল আশুতোষ মুখার্জি। এটা তোমাদের কিন্তু ডব্লিউবিপি পিলিতে আসা কোশ্চেন, যে বাংলার বাঘ নামে কে পরিচিত ছিল আশুতোষ মুখার্জি। ঠিক আছে, তাহলে তোমরা এই যে বিভিন্ন নামে পরিচিত ব্যক্তি এগুলো একটু দেখে নেবে, এগুলো আছে যেমন দাদা মহারাজ নামে কে পরিচিত সৌরভ গাঙ্গুলি, ফুটবলের রাজপুত্র কাকে বলা হয়, মারাধোনাকে বলা হয়, ফুটবলের সম্রাট কাকে বলা হয়, পেলেকে বলা হয়, তোমরা এই পোর্শনগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, আরেকটা কোশ্চেন আছে ইম্পর্টেন্ট এখানে, যেমন সৈনিক নামে কে পরিচিত ছিল, সৈনিক নামে পরিচিত ছিল সেটা হচ্ছে বিম্বিসার।
বিম্বিসার কিন্তু সৈনিক নামে পরিচিত ছিল। তোমরা এই পোর্শনগুলো একটু দেখে নেবে এখান থেকে এক নম্বর অবশ্যই। দেখো এইবারে আমরা দেখে নেব যে ভারতের বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, দীর্ঘতম এগুলো একটু দেখে নেব। দেখো 3 নম্বর কোশ্চেনে কী আছে, প্রশ্নে বলা আছে যে ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি। তাহলে ভারতের বৃহত্তম রাজ্যের নাম, এই কোশ্চেনটা যেটা সঠিক উত্তর হবে সেটা হবে অপশন সি, রাজস্থান। তাহলে ভারতের বৃহত্তম রাজ্যের নাম হচ্ছে রাজস্থান। এবারে দেখো অপশন এতে কী আছে, গোয়া। গোয়া হচ্ছে ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম। কি, এটা ক্ষুদ্রতম, মনে রাখবে এটা ছোট, ঠিক আছে, গোয়াটা ছোট, এটা ছোট, হ্যাঁ ঠিক আছে। তারপরে আছে দেখো অপশন বিতে আছে কি সিকিম। সিকিম কি না, আছে জনবহুল রাজ্যের নাম। সিকিমটা হচ্ছে জনবহুল রাজ্যের নাম। অপশন ডিতে আছে দেখো বিহার। বিহার কি, এটা হচ্ছে সর্বোচ্চ জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম। তাহলে বিহারটা কিন্তু সর্বোচ্চ জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম। এবারে আমরা এর সাথে বৃহত্তম, ক্ষুদ্রতম রিলেটেড কিছু কোশ্চেন আমরা দেখে নেব। এই যে দেখো, এই যে প্রথমেই আছে দেখো ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম। তাহলে ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম গোয়া, একটু আগেই তোমাদের অপশানে আমি ব্যাখ্যা করে দিলাম, বললাম। এবারে দেখো সর্বাধিক জনবহুল রাজ্যের নাম। তাহলে সর্বাধিক জনবহুল রাজ্যের নাম, এটা কি হয়ে যাবে, এটা যেটা উত্তর হবে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। সর্বাপেক্ষক উত্তরপ্রদেশ হবে এর রাইট অ্যান্সার। তারপরে দেখো তিনে কি আছে, তিনে বলা আছে যে সর্বোচ্চ জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম কি। সর্বোচ্চ জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম, এটা হয়ে যাবে বিহার। এটাও তোমাদের মনে একটু আগে বললাম কি, বিহার। তারপরে দেখো কি আছে, সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম। সর্বনিম্ন বলেছে, ঠিক আছে, তাহলে এটা যেটা উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। কি বললাম, অরুণাচল প্রদেশ। এবারে দেখো ভারতের শিক্ষার হার সর্বোচ্চ কোথায়। ভারতের শিক্ষার হার সর্বোচ্চ কোথায়, এটা মনে রাখবে কেরল। এখানটা একটা যেমন ইম্পর্টেন্ট, এই যে ভারতের শিক্ষার হার সব থেকে বেশি কোথায়, কেরালে। এটা ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রে, মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু শিক্ষার হার বেশি এই কেরালে। এইবারে এই কোশ্চেনটা কিন্তু ডব্লিউপি পিলির কোশ্চেন, ডব্লিউপি পিলির কোশ্চেন, তারপর রিপিটেড কোশ্চেন, দুবার এসেছে এই কোশ্চেনটা, যে সব থেকে শিক্ষার হার কোন রাজ্যে বেশি। না, এটা যেটা হবে সেটা হচ্ছে কেরালা, এটা মনে রাখবে, এটা রিপিটেড কোশ্চেন। হ্যাঁ, তারপরে আছে সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি। তাহলে সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল, এটা যেটা উত্তর হবে সেটা হচ্ছে দিল্লি। কি বললাম, দিল্লি, কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি। তারপরে কি আছে, বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি। তাহলে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি না, হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান ও নিকোবর। তোমাদের এগুলো যেমন আরও কিছু মনে রাখতে হবে, যে বৃহত্তম, ক্ষুদ্রতম থেকে আরও তোমরা এই জায়গাটা একটু দেখে নেবে। এই জায়গাটার থেকেও কিন্তু 1 নম্বর আসার সম্ভাবনা আছে, আসবেই, ঠিক আছে। যেমন হচ্ছে ভারতের বৃহত্তম জেলা কোনটা, ঠিক আছে, যেটা হয়ে যাবে কচ্ছ। কোথায় অবস্থিত না, কচ্ছটা গুজরাটে অবস্থিত। তারপর হচ্ছে ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটা, মাহে, যেটা হচ্ছে কোথায়, পদুচেরিতে। তারপরে থাকে যেমন ভারতের বৃহত্তম বন্দর, ভারতের বৃহত্তম বন্দর কোনটা, নবসেবা বা জওহরলাল নেহেরু বন্দর, যেটা কোথায় অবস্থিত, মুম্বাই, ঠিক আছে। এগুলো তোমরা এই বৃহত্তম, ক্ষুদ্রতম এগুলো একটু দেখে নেবে। যেমন আর থাকে আরও কোশ্চেনগুলো আছে এখান থেকে, যে ভারতের বৃহত্তম গুহা মন্দির কোনটা, হচ্ছে মহারাষ্ট্রের ইলোরাও, ঠিক আছে। তারপরে ভারতের বৃহত্তম জাদুঘর কোনটা না, ভারতীয় জাদুঘর কলকাতা, ঠিক আছে। তারপরে থাকে যেমন ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটা, যেটা হচ্ছে সুন্দরবন বদ্বীপ। ভারতের বৃহত্তম বাঁধ কোনটা, তেহেরি বাঁধ, উত্তরপ্রদেশ। আর ভারতের বৃহত্তম গ্রন্থাগার কোনটা, ন্যাশনাল লাইব্রেরি ক্যালকাটা, ঠিক আছে। এই জায়গাগুলো তোমরা একটু দেখে নেবে। আরও থাকে যেমন ভারতের উচ্চতম দরজা, ভারতের উচ্চতম দরজা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে বুলন্দহ দরজা, ফাতেরপুর, সিকিম, ঠিক আছে। তারপরে আছে যেমন মানুষের দ্বারা তৈরি বৃহত্তম হ্রদ, গোবিন্দ বল্লভ পান্ত সাগর, যেটা কোথায়, উত্তরপ্রদেশে। এই যে মানুষের তৈরি বৃহত্তম হ্রদ, এটা সম্ভবত কেপির পিলির কোশ্চেন। মানুষের দ্বারা তৈরি বৃহত্তম হ্রদ, এটা কিন্তু কেপির পিলির কোশ্চেন, যেটা হয়ে যাবে উত্তর সেটা হচ্ছে গোবিন্দ বল্লভ পন্ত সাগর, ঠিক আছে। তারপরে হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ, ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটা না, উড়িষ্যার চিল্কা। ভারতের বৃহত্তম উপহ্রদ উড়িষ্যার চিল্কা। তাহলে তোমরা ওই পোর্শনটা একটু দেখে নেবে। এখান থেকে একটা আসবে বিভিন্ন নামে পরিচিত ব্যক্তি, ওইখান থেকে 1 নম্বর তোমরা কমন পাবে। মানে আরও পোর্শনটা দেখতে হবে তোমাদের। আর হচ্ছে যেগুলো নদীর তীরবর্তী শহরগুলো করালাম, ওখান থেকে 1 নম্বর কমন আসবে। তাহলে তোমরা এই পোর্শনগুলো দেখে নেবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তোমরা হচ্ছে কমেন্ট করবে, যে একটা টপিক, যেমন বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, ওই একটা টপিক এক দিনে তোমাদের করিয়ে দেবো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। বিভিন্ন ধরনের টপিক আছে, যেমন আছে বিভিন্ন ঝড় ও বিভিন্ন বিপ্লবের নথি, ঠিক আছে, ওইগুলো একটা ক্লাস করিয়ে দেবো, ঠিক আছে।